কি ম্যাডাম, এভাবে কাঁপছেন কেন? ঠান্ডা লাগলে ভিতরে চলেন। আপনি না মেসেজে তখন বললেন আমি অনেক হট, আরও কত কি। আসলে কি জানি করবেন। এমনিতে বেচারি লজ্জায় মরি মরি অবস্থা, তার উপরে আবার পূর্বে এমন নির্লজ্জ কথাবার্তা। মেহেরিস তো ভুলেই গিয়েছিল তখন তাড়াহুড়ো কী থেকে কি লিখেছে। আসলে তখন মেহেরিসের মূল উদ্দেশ্য ছিল শুধু পূর্বকে যেতে না দেওয়া। এদিকে পূর্ব অবাধ্য হাতে বিচরণ চলছে মেহেরিসের উন্মুক্ত উদরে। ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিসফিসে কথা বলার দরুন পূর্বে গরম নিঃশ্বাস মেহেরিসের ঘাড়ে গলায় এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। লাস্ট মেসেজে কি লিখেছিলেন যেন? কোথায় কোথায় আদর কর। পুরো কথাটা শেষ করার আগে মেহেরিস আচানক পূর্বের দিকে ঘুরে দু হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। পূর্ব বুঝতে পারছে মেয়েটা এই মুহূর্তে কতটা লজ্জা পাচ্ছে। মেহেরিসকেও সে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল নির্বিঘ্নে। এভাবেই একে অপরকে জড়িয়ে ধরে কতটা সময় অতিবাহিত হলো জানা নেই কারো। এরই মাঝে আচমকা পূর্ব পাজা কোলে তুলে নিল তার ছোট্ট মেহেরকে। আকস্মিক কোলে নেওয়া মেহেরিস প্রথমে বেশ ইতস্তত বোধ করল। একটা সময় বিষয়টা বোধগম্য হতে নিজেকে সামলাবে তো দূর, উল্টো লজ্জায় মেয়েটা দুহাত দিয়ে নিজের চোখ মুখ ঢেকে নিল। মেহেরিসের এটা ক্ষুণাক্ষরেও মাথায় এলো না এই মুহূর্তে যদি পূর্ব তাকে কোল থেকে ফেলে দেয় তো। হয়তো এটা যদি আজ থেকে কিছু মাস আগে হতো তাহলে মেহেরিস ভয় পেতে সব ভেবে। এখন কেন যেন এই মানুষটার প্রতি তার নিজের থেকেও বেশি বিশ্বাস। এভাবে মেহেরিস অনেকক্ষণ যাবৎ নিজের চোখ মুখ হাত দিয়ে চেপে ধরার পর যখন অনুভব করল সে এখনও শূন্য ভাসছে তখন একটু কৌতূহল হলো এই ভেবে যে লোকটা তাকে নিয়ে যাচ্ছে কোথায়। বারান্দা থেকে তাদের রুম তো এত দূর নয়, এতক্ষণে নামিয়ে ফেলার কথা। তবুও লজ্জায় মুখ এভাবেই চেপে ধরে রাখল। নিয়ে যাক যেখানে খুশি, তাকে তার কি। সে আজ এই মুখ লুকাবে না কিছুতেই না। পূর্ব একটা সময় একটা নির্দিষ্ট জায়গায় এসে নামালো মেহেরিসকে। এবার মেহেরিসের মনে বেশ ছটফট করছে। পূর্ব তাকে কোথায় নিয়ে এসেছে সেটা দেখার জন্য। পূর্ব মেহেরিসকে এখানে এনে নরম কিছু একটার উপরে বসিয়েছে, যেটা সে বসার সাথে সাথে অনুভব করতে পারছে। কিছু করলাম না তাতেই এমন লজ্জা? একটু পর তো আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। চুপ থাকুন অসভ্য লোক বলে মুখ থেকে হাত সরালো মাত্র পুরো দমে অবাক হলো মেহেরিস। এটা তো তাদের রুম নয়, তাহলে কোথায় এটা? এটা তো আমাদের রুম নয়। জি, এটা আমাদের রুম নয়, তাহলে কোথায় এটা? আর এসব কে করলো? এই মেয়েটার ভট কথাবার্তা না চাইতেও রেগে যায় পূর্ব, তাই মেজাজটা একটু চটে গেল তার। উচ্চস্বরে মেহেরিসকে হালকা ধমকিয়ে বলো, ভূতে করে দিয়েছে এসব, ইডিয়েট। কি এখানে ভূত আছে? অবশ্যই থাকতেই পারে, যে বড় বড় পাহাড় আর গাছ, এখানে তো ভূতের আসর বসার কথা। খানিকটা মস্করার আওয়াজে বলল মেহেরিস কথাগুলো। সে বুঝেছে এগুলো নিশ্চয় তার সামনে উপস্থিত থাকা মানুষটি কাজ, এছাড়া এসব আর কে করবে। তবু পূর্বকে রাগাতে কিছুটা রসাত্মকভাবেই বলল কথাগুলো। আজকে যদি আমাকে রাগাও তাহলে তার পরিণাম সম্পূর্ণরূপে তোমাকে বহন করতে হবে বলে দিলাম। মিটিমিটি হাসা থেমে গেল মেহেরিসের। না, আজ মেহেরিস রাগাবে না তার এই প্রিয় মানুষটিকে। হোক সে তার ভীষণ অপ্রিয়, কিন্তু পূর্ব তো তার ভীষণ প্রিয়। আর এই অপ্রিয় মাঝেই তো প্রিয় লুকিয়ে আছে, সেটা তো মেহেরিস জেনে গেছে ইতিমধ্যেই। তাহলে আর কিসের বাধা? পরক্ষণে খেয়াল পড়তেই দেখল যে রুমের ভিতর মাঝামাঝি রাখা বেডের এক কোণায় এনে বসিয়েছে পূর্ব তাকে। তার পূর্ব হাঁটু মুড়ে বসে আছে তার পায়ের পাশে। পুরো বেড ভর্তি শুধু গোলাপের পাপড়ি, সাদা চাদর, লাল গোলাপের পাপড়িগুলোর সাথে রুম ছোট বড় ক্যান্ডেল। দেখতে অমায়িক সুন্দর লাগছে রুমটা। দেখেই বোঝা যাচ্ছে এগুলো যে সাজিয়েছে সে বেশ অভিজ্ঞ। আচমকা পূর্ব মেহেরিসের একটা পা টেনে নিল তার হাঁটুর ওপর। যে পাটাতে সেই পায়েল পরিয়ে দিয়েছিল সেটাই
শাড়িটা পা থেকে একটু উপরে উঠিয়ে আগে পরিয়ে দেওয়া সেই পায়েলটা খুলে নিল পূর্ব। এরপর প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে একরকম দেখতে দুটো পায়ে নুপুর বের করল। নুপুর নয়, বরং চেনের মতো ছোট্ট ডায়মন্ড এর দুটো পায়েল, যেগুলো আবছা অন্ধকারে চিকচিক করছে। একে একে দু পায়ে পায়েলগুলো পরিয়ে দিল নিজের হাতে। মেহরিশ চুপটি করে বসে আছে আর মন দিয়ে পর্যবেক্ষণ করছে তার প্রিয় মানুষটির কার্যকলাপ। এরপর পূর্ব আকস্মিক মেহরিশের এক এক পায়ে মাথা নিচু করে টুপ করে পায়েল পরা জায়গায় চুমু এঁকে দিল। আকস্মাৎ কেঁপে উঠল মেহরিশ। পা দুটো সরানো ন্যায় মিহি কণ্ঠে বলল, ছি, কি করছেন এসব? পায়ে কেউ চুমু খায়? মেহরিশের দিকে মাথা উঠিয়ে তীক্ষ্ণ চোখে চাইল পূর্ব। এতবার ধীর কণ্ঠে শুধালো, তোমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছুই আমার। তো আমি যা চাই তাই করব। আমার ইচ্ছা, বাধা দেওয়ার সাহসও করো না। বলেই হঠাৎ পূর্ব বসা থেকে উঠে দাঁড়ালো। কয়েক কদম ফেলে এগিয়ে গেল দরজার নিকট। দরজাটা সশব্দে বন্ধ করে দিল। দরজা ড্রিম করে বন্ধ করার সাথে সাথে মেহরিশও খানিকটা কেঁপে উঠল বোধ হয়। এতপর পুনরায় এগিয়ে আসলো রুমের ভিতর। এসে বেডের সামনে একটা বেতের সোফার উপর বসলো। পরনে তার কালো রঙের সিল্কের একটা শার্ট। মেহরিশের সাথে মিল রেখে শার্টটি তখন পরেছিল পূর্ব। শার্টের ওপর বোতাম দুটো খুলে রিল্যাক্স সহিত সোফা দুপায়ে এলিয়ে আরাম করে বসল। মেহরিশ এতক্ষণ ধরে সবটা আর চোখে দিয়ে খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিল। লোকটাকে কালো শার্টে মৃদু আলোতে মারাত্মক সুন্দর লাগছে দেখতে। ভেবো না এগুলো আমার প্ল্যান। হ্যাঁ, এখানে তোমাকে আনা প্ল্যান আমার। থাকলেও এই সব কিছু করার সময় নেই আমার। সাব্বির করেছে। আর এটা হচ্ছে আমাদের পাশের রুমটা। সেটাই বলি, আপনি এসব করবেন? আনবিলিভেবল। আপনি কি এত রোমান্টিক নাকি? ভুরু প্রসারিত করল পূর্ব। মেহরিশকে হাতের ইশারা কাছে ডাকার ন্যায় ডাকল। মেহরিশও আজ বাধ্য মেয়ের মতো ছোট ছোট কদম এগিয়ে এসে দাঁড়ালো পূর্বের কাছে। আর চমকে এক টানে মেহরিশকে পূর্বের কোলের ওপর এনে বসালো পূর্ব। এই লোকের আকস্মিক এমন টানা হেঁচড়া ভীষণ ভরকালো মেহরিশ। মেহরিশ পূর্বর মুখোমুখি। আচমকা টান দেওয়াতে মেহরিশের চুলগুলো এলোমেলো হয়ে সামনে পড়ে আছে। এমন সময় পূর্ব পুনরায় তার সেই ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, কে রোমান্টিক না আপনি? আমি আনরোমান্টিক? শব্দ করে হাসল পূর্ব। মুখটা একটু সাইড করে ঘুরিয়ে এতপর পুনরায় মেহরিশের দিকে ঝুঁকে হাসকি স্বরে বলো, একটু পর বুঝতে পারবে আমি আসলে কতটা আনরোমান্টিক। কানের কাছে ফিস ফিসে বলা দরুন মেহরিশের সমস্ত শরীর এক শীতল স্রোত বয়ে গেল যেন। পূর্ব মেহরিশের সামনে আসা চুলগুলো সযত্নে মেহরিশের কানের পাশে গুজে দিল। এতপর পুনরায় ঘোর লাগা কণ্ঠে বলল, আজকে যদি কোনো ড্রামা করছো বা পালানোর চেষ্টা করো এখান থেকে আইশিওর একদম পাহাড়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেব। মানে? জি, নাও আনবাটন মাই শার্ট। কি? অবাকের ন্যায় মেহরিশ প্রশ্ন করল, যেন একটু আগে বলা কথাটি কানে যায়নি তার। তবে কথাটি যে বিস্ময়ে বলা। মেহরিশ পূর্বেকে আরও একটু জড়িয়ে নিয়ে খিচে চোখ বন্ধ করে ফেলল। রিনরিনে স্বরে বলল, ছি, পারবো না আমি। পূর্ব মেহরিশের এই অগোচরে ঠোঁট কামড়ে হাসল কিঞ্চিত। আজ সে এই মেয়েকে ইচ্ছে মতো জ্বালাবে। তাই আবারও ব্যঙ্গাত্মক স্বরে বলল, কে যেন মেসেজে বলেছিল আজ নাকি যা বলবো সব করবে। তাহলে এখন আবার পোল্টি খাচ্ছে কেন? আজকে পূর্ব এবং মেহরিশের কিছু রোমান্টিক মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমার মোটেও পড়তে ভালো লাগে না, কি করব, কাজ যেহেতু করতে হবে তাই পড়ে যাচ্ছি। সেটা তো শুধু আপনাকে যেতে না দেওয়ার বাহানা ছিল। আমি চলে গেলে হয়তো ভালোই হতো আপনার জন্য, বেঁচে যেতেন অন্তত। ভুল করেছেন আমাকে যেতে না দিয়ে। কেন, এখন কি আমাকে মেরে ফেলবেন নাকি?
তবে সুখের সাগরে ডুবিয়ে মারবো আজকে আপনাকে আমি। যেখান থেকে হাজার আকুতি মিনতি করলেও উঠে আসতে পারবেন না আপনি। মেহেরিসের সর্বাঙ্গে যেন বিদ্যুৎ বয়ে গেল। একে তো পূর্বের এমন লাগামহীন কথাবার্তার সাথে আবার পূর্বের অবাধ্য হাত বিচরণ। মেহেরিস আরও জোর শক্ত করে চেপে ধরল পূর্বকে। পূর্বের অবাধ্য হাতের স্পর্শগুলো তাকে যে এলোমেলো করে দিচ্ছে পুরো। এরই মাঝে আচমকা পূর্ব কোনো কিছু না বলে মেহেরিসের অধরের ভাঁজে মিশিয়ে দিল তার অধর। লিপ্ত হলো দুজনে এক গভীর চুম্বনে। মেহেরিস প্রথমে রেসপন্স না করলেও পূর্ব তাকে আজ পুরোপুরি বেসামাল করে ফেলছে। পূর্ব প্রতিটা পদক্ষেপ খুব নিখুঁতভাবে সায় দিচ্ছে সে। অবশেষে পূর্ব মেহেরিস থেকে মুখ উঠিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, মেহের, আই নিড ইউ। আই ডেসপারেটলি নিড ইউ ফুললি রাইট নাও। মেহের এর এই মুহূর্তে মন চাচ্ছে লজ্জা মাটিতে ঢুকে পড়তে। উত্তরে কি বলবে পূর্বকে জানে না মেহেরিস, তবে সেও আজ চায় এই মানুষটাকে পুরোপুরি করে নিজের করে। তবে লজ্জায় মেয়েটা মুখ থেকে একটা বলিও বের হচ্ছে না। এদিকে পূর্ব মেহেরিস থেকে উত্তরের আশা ছেড়ে আচমকা বসা থেকে তাকে সেইভাবে কোলে তুলে নিয়ে গেল বেডের উদ্দেশ্যে। বেডের ওপর মেহেরিসকে শুয়ে দিয়ে তার উপর আধশোয়া হয়ে রইল পূর্ব। এতপর পুনরায় মেহেরিসকে দম ফেলার ফুরসত না দিয়েও আবারও আগের ন্যায় চেপে ধরল মেয়েটার ঠোঁট দুটো। একটা সময় ঠোঁট ছেড়ে নেমে আসলো মেহেরিসে সেই লোভ লাগানো দৃশ্যমান গলার তিলটার উপর ছোট ছোট কামড়ে ভরিয়ে দিতে লাগলো মেয়েটার নরম গলার এক অংশ। মেহেরিস আর সহ্য করতে না পেরে পূর্বের জাকরা চুলগুলো তার ছোট ছোট দু হাত দিয়ে খামছে ধরল। এতেই যেন আরও বেসামাল হলো পূর্ব। আচমকা মেহেরিসের ওপর থেকে একটু উঠে মেহেরিসের শাড়ির আঁচলটা সরাতেই লজ্জার সংশয় আড়ষ্ট মেহেরিস তৎক্ষণাৎ অভ্যাস হয়ে ঘুরে গেল। তবে আজ থেমে নেই পূর্ব। সে যেন আজ পণ করেই নিয়েছে, কিছুতেই ছাড় দিবে না আর এই মেয়েকে। তাই তো মেহেরিসের অভ্যাস হয়ে ঘোরার পরও তার নরম মসৃণ ফর্সা আধ খোলা পিঠ থেকে ব্লাউজের ফিতাটা একটানে খুলে ফেলল। সমস্ত পিঠ জুড়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল আজ পূর্ব। আরও বেখেয়ালি হলো মেহেরিস। আজ সে বুঝছে রক্ষা নেই আর তার স্বামীরূপী এই প্রিয় মানুষটার থেকে। তবে আটকাতে তো সেও চায় না তাকে। কিন্তু একদিকে মেয়েটা যেমন গভীর শিহরণ জাগানো অনুভূতিতে ডুবছে, তো অপরদিকে আবার লজ্জার জুবুথুবু হয়ে আছে। মেহেরিস পূর্বর আচরণ সামলাতে না পেরে পুনরায় এপাশে ঘুরে দু হাত দিয়ে জড়িয়ে ধরো পূর্বকে। কাঁপা কাঁপা ঠোঁটে বলল, প্লিজ, একটা কথা নয়, আজ থেকে নির্ঘুম রাত কাটানোর অভ্যাস করে নাও মিসেস পূর্ব মির্জা। এখন থেকে প্রায় অনিদ্রায় রাত কাটাতে হবে আপনাকে। বলতে বলতে শার্টের বাকি বোতামগুলো খুলে একটানে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। দূরে সারা রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটু আগে পরিধেয় বস্ত্রগুলো। বাইরে গুটি গুটি বৃষ্টি একটা সময় থেমে গেল, থামলো যা দুজন কপোতির তাণ্ডব নীলা। অবশেষে দীর্ঘ 30 বছরের ধৈর্য সীমা দেয়াল ভাঙল পূর্ব। বেসামাল পূর্বেকে সামাল দিতে আজ রীতিমতো হিমশিম খাচ্ছে তার অর্ধাঙ্গিনী। ঘড়ির কাঁটায় রাত 3টা বেজে 42 মিনিট। পূর্ব প্রশস্ত বুকে লজ্জাপতি গাছের ন্যায় গুটিয়ে আছে মেহেরিস। দু হাতে আলগিয়ে ধরে রেখেছে পূর্ব তার মেহেরকে। তবে ঘুম নেই কারো চোখে। একটু আগে মেহেরিসের শরীরের অবস্থা অবনতির চোখে পড়তেই থেমে যায় পূর্ব। তখন থেকে মেহেরিসকে আদরের ন্যায় নিজের বর উন্মুক্ত বুকের সাথে লেপ্টে ধরে আছে। মেহেরিসে ফুপাচ্ছে সেই কখন থেকে। একটু পর পর ডুকরে কেঁদে যাচ্ছে মেয়েটা। বেশি কষ্ট দিয়ে ফেলেছে। উত্তর নেই মেহেরিসের। মাথা আলতো হাত বুলিয়ে দিয়ে আবারও মেহেরিসের কানের কাছে এসে ব্যঙ্গাত্মক স্বরে বলল পূর্ব, এত জেন্টাল থাকার পরও এই অবস্থা সারা জীবন সামলাবে কিভাবে? আমি কিন্তু আমার ওইসব পুরুষদের মতো 3-4টা বিয়ে করতে পারবো না বলে দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমার তোমাকেই লাগবে। তাই অভ্যাস করে নাও, এতে তোমার জন্যই ভালো।
ছাড়ুন, নির্লজ্জ পুরুষ মানুষ কোথাকার। পুরো শরীর ব্যথা বানিয়ে এখন আবার বলছে জেন্টাল ছিলাম। ছাড়ুন আমাকে। আমি সিরিয়াসলি মেহের, তুমি আমাকে এমন বড় অপবাদ দিতে পারো না। আমি কিন্তু নিষ্পাপ। তুমি উল্টো আমাকে ভড়কিয়েছ। তখন মনে নেই কি যেন বলেছিলে আরও? জি, চুপ করুন, খারাপ লোক কোথাকার, বলে দুহাত দিয়ে পূর্বের মুখ চেপে ধরল মেহেরিশ। পূর্ব মিটিমিটি হাসল। মূলত মেহেরিশের মাইন্ড ডাইভার্ট করার জন্য পূর্ব মেহেরিশের সাথে এসব বলছিল, যেন ওদিকে থেকে মন ঘুরে যায় তার। অবশেষে পূর্ব মেহেরিশের কাছে সিরিয়াস কণ্ঠে শুধালো, শাওয়ার নিতে হবে? উঠতে পারবে নাকি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি কোথাও, বলে কম্পোস্ট দিয়ে মুখ লুকিয়ে ফেলে মেহেরিশ। পূর্ব উঠে চলে যায় ফ্রেশ হতে। লম্বা একটা শাও নিয়ে এসে পুনরায় মেহেরিশকে একইভাবে শুয়ে থাকতে দেখে এবার কমফোর্ট সহ মেহেরিশকে আচমকা পাঁচগুলো তুলে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় সে। মেহেরিশের পরনের পূর্বে সে কালো রঙা সিল্কের টি শার্ট। মেহেরিশকে ওয়াশরুমে নিয়ে কম্পোস্টটা তার সরাতে নিলে দুহাত চেপে শক্ত করে কম্পোস্টটা ধরে থাকে মেহেরিশ। পূর্ব সেদিকে তোয়াক্কা না করে শক্ত হাতে মেহেরিশের থেকে কমফোর্টটা টেনে ওয়াশরুম বাইরে ফেলে দিয়ে মেহেরিশকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দেয় পূর্ব। শরীরে ঠান্ডা পানি হঠাৎ করেই পড়ার কারণে মেহেরিশের সারা শরীর যেন মুহূর্তে জ্বলে উঠল। পূর্ব পাগলামি তোপে দেওয়া সেই চিহ্নগুলো জায়গায় পানি পড়তেই মিচমিচে জ্বলে ওঠে। তারপর আবার এত রাতে ঠান্ডা পানি শরীরে পড়ার কারণে শরীর কাঁপুনি উঠে যায় মেহেরিশের। কাঁপতে কাঁপতে ঝর্ণা থেকে একটু দূরে সরে রিনরিনে স্বরে পূর্বকে উদ্দেশ্য করে বলল, আমি এখন গোসল করব না, শীত করছে। এদিকে মেহেরিশের অর্ধ ভেজা শরীরে পানি তপটে। পূর্ব কালো রাঙা শার্ট শরীরের সাথে লেগে আছে মেহেরিশের। অর্ধ ভেজা চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, চোখের পাপড়িগুলো ভিজে আছে, যা দেখে খেল হারালো পূর্ব। পুনরায় নিজেকে শান্ত করার ন্যায় ঢোক গিলল কয়েকবার, কিন্তু প্রতিবারের ন্যায় এবারও ব্যর্থ হলো পূর্বের নিজেকে সামাল দিতে। ঝড়ের বেগে মেয়েটা দেয়ালের সাথে চেপে ধরে নির্লিপ্ত হলো আরও এক গভীর চুম্বনে। মেহেরিশের ছোটার জন্য প্রাণপণ চেষ্টা করলে তার দু হাত পূর্ব তার এক হাতের মুঠে বন্দি করে নিজের কাজ সম্পাদনে বিভোর হয়ে উঠল। একটা সময় মেহেরিশের গলার নিচে নেমে আসতে চোখ পড়ল তখন করা তার ভালোবাসা দেওয়ার সেই ক্ষতগুলোর ওপর, যেগুলো মেয়েটার ফর্সা শরীরে কাসলে লাল বর্ণ ধারণ করে আছে। তৎক্ষণাৎ মেহেরিশ থেকে দূরত্ব বাড়ালো পূর্ব নিজেই। বড় বড় কদম ফেলে দরজা খুলে চলে গেল সেখান থেকে। এই মুহূর্তে এখানে থাকলে আবারও পুরোপুরি খেয়াল হারাবে সে, আর তা বহন করতে হবে মেহেরিশকে। এমনিতে আজ অনেক কিছু গিয়েছে মেয়েটার উপরে, তাই আর পুনরায় কষ্ট বাড়াতে চায় না বলে সেই স্থান থেকে চলে যাওয়া তার। প্রায় অনেকক্ষণ যাবৎ শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে মেহেরিশ। অনেক কষ্টে শাওয়ার নিয়ে ওয়াশরুম এর ভিতরে দাঁড়িয়ে সে কখন থেকে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে তার। একে তো ঠান্ডা পানি শরীরের ছোট ছোট ক্ষতগুলোর ওপর পড়া মাত্রই জায়গায় জায়গায় জ্বলে যাচ্ছিল মেয়েটার। এত কষ্টের শাওয়ার তো নিয়েছে, তবে পরার জন্য কিছু তো নিয়ে আসেনি সাথে করে। তখন এখন কি পরে বের হবে ভিজা শরীরে? আর থাকা দায় হয়ে পড়েছে মেহেরিশের নিকট। দু পা এগিয়ে এসে বাথরুমের দরজাটা হালকা খুলে পুরো রুম চোখ বুলালো মেহেরিশ। না, এই মুহূর্তে রুমের ভিতরে কাউকে দেখা যাচ্ছে না। পূর্ব শার্টটা খুলে তার বদলে একটা তাওয়াল জড়িয়ে নিয়েছে মেহেরিশ। বাথরুমের ভিতর থেকে চোরের মতো চুকিয়ে পুরো রুম ভালো করে দেখল। সমস্ত রুম জুড়েই পূর্বকে কোথায় দেখতে না পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। দ্রুত বড় বড় কদম ফেলে নিচে থাকা তার ছোট্ট লাকেজটা থেকে তাড়াহুড়ো হাতে কাছে যা পেয়েছে নিয়ে পুনরায় ছুটে এসে ওয়াশরুমের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর মেহেরিশ কাঁপা কাঁপা শরীরে ওয়াশরুম থেকে এসে খাটের ওপরে থাকা কমফোর্টটি দিয়ে মুড়িয়ে শুয়ে পড়ল সেথায়। এই মুহূর্তে পূর্ব যদি তার চোখের সামনে থাকতো হয়তো
লজ্জায় মুখ দেখাতে পারতো না মেহেরিস। ভালোই হয়েছে তার জন্য পূর্ব এখন রুমের উপস্থিত নেই। তবে কমফোর্টের ভিতর চোখ বন্ধ করে পুনরায় কিছুক্ষণ আগে সেই দৃশ্যগুলো চক্ষু স্পষ্টে ভেসে উঠল। দ্রুত চোখ খুলে ফেলল সে। তার এখন ভীষণ লজ্জা লাগছে নিজের উপরে। যে মানুষটা দেখলে সবসময় দৌড়ে পালাতো সে আজ কিনা তার এত কাছের সান্নিধ্য পাওয়ার বিষয় নিয়ে ভাবতেই লজ্জা নুয়ে যাচ্ছে মেয়েটা পুরোপুরি। এই মুখ দেখাবে না মেহেরিস আর পূর্বকে কিভাবে দেখাবে? এত কিছুর পর মুখ দেখানো যায়? নিঃসন্দেহে মেহেরিসের কাছে বিয়ের পর যারা এত কিছু পরও একজন আরেকজনের মুখ দেখে তারা নির্লজ্জ। মেহেরিস কি নির্লজ্জ নাকি? উফ, লজ্জা আছে মেহেরিসের সবার থেকে একটু বেশি। তাই তো মনে মনে সে এবার পণ করে নিয়েছে, যত কিছু হয়ে যাক, দুনিয়া উল্টে পাল্টে গেল, সে আর এই মুখ দেখাবে না পূর্বকে। তার উপর উদ্ভট চিন্তা ভাবনার মাঝে হঠাৎ রুমের ভিতরে কারো পায়ের শব্দ ধ্যান ভাঙল তার। এতে রাতে তাদের রুমে কে আসতে পারবে ভেবে তৎক্ষণাৎ কমফোর্টটাকে আরও শক্ত করে মুড়িয়ে ধরল মেহেরিস। নড়াচড়াও করছে না, যেন তাকে দেখা মাত্রই তার রুমে থাকা মানুষটি ধরে নেয় সে ঘুমিয়ে গেছে। মেহেরিসের এমন অবস্থা দেখে মনে মনে হাসল পূর্ব। বারান্দায় গিয়েছিল সে তখন, পরনে শুধুমাত্র তার প্যান্ট। উদুম শরীর, মাথা চুলগুলো এখনও ভিজে আছে, ভালো করে মুছেনি হয়তো। বারান্দায় তীব্র বাতাসে শিরশির অনুভূতি হলো। রুমে আসা মাত্রই শরীরে অজানা শিহরণে গরম হয়ে আছে তার। বেতের সোফার ন্যায় সিঙ্গেল চেয়ারটার ওপর নিজের ফোনটা দেখতে পেয়ে সময় জানার উদ্দেশ্যে হাতের মুঠোয় নিতেই স্ক্রিনটা প্রেস করলো। তৎক্ষণাৎ জলজল করে উঠল। ভোর 4:03। আপাতত একটু রেস্ট নেওয়া দরকার মনে করে ফোনটা পুনরায় সেখানে রেখে বেডের উদ্দেশ্যে পা বাড়ালো পূর্ব। কয়েক কদম হেঁটে এসে বেডের ওপর ধ্রিম করে শুয়ে পড়ল সে। আচানক পুরো খাট কেঁপে উঠতেই মেহেরিস ধরফরিয়ে কমফোর্ট সেরে চিৎকার করে বলে উঠল, কুইক আর কুইক। পরক্ষণে তার পাশে শুয়ে থাকা পূর্বের উপর চোখ পড়তে মেয়েটা পর মুহূর্তের সাথে সাথে আগের ন্যায় কমফোর্ট নিয়ে ঢেকে নিল নিজের আপাদমস্তক। পূর্ব আর চোখে মেহেরিসের কার্যকলাপ পুরোটাই লক্ষ্য করেছে। মেহেরিসকে তাকে দেখে এভাবে লজ্জা পেতে দেখে মুচকি হাসি পূর্ব, তবে শব্দহীন হাসি। যখন সবথেকে বেশি লজ্জা পাওয়ার কথা ছিল তখন তো লজ্জা পায়নি, এখন অযথা এমন ভান ধরছে কেন? তবে উত্তর আসলো না মেহেরিসের থেকে কোনো। উল্টো এমনভাবে স্থির হয়ে নিজেকে জড়িয়ে রেখেছে যেন সে এই মুহূর্তে গভীর নিদ্রায় তলিয়ে আছে। পূর্ব মেহেরিসকে এমনভাবে চুপচাপ থাকতে দেখে ফের আগ বাড়িয়ে বলে উঠল, মেসেজের উল্টাপাল্টা কথা লেখার সময় তখন লজ্জা করে না? মেয়ে মানুষরা পারেও বটে। একটু আগে এই লজ্জা কই ছিল আপনার? মেহেরিসকে রাগানোর জন্য মূলত পূর্ব এহেন কথাবার্তা বলা, আর হলো তাই মুহূর্তে রেগে উঠল মেহেরিস। কমফোর্টটা ছুঁড়ে ফেলে উঠতে উঠতে বলে উঠল, আপনি শুনেছেন আমার কোনো বারণ? নির্লজ্জ পুরুষ একটা এখন আমাকে কথা শোনাচ্ছে। কে নির্লজ্জ? ভুরু প্রসারিত করে চাইল পূর্ব মেহেরিসের দিকে। মেহেরিসও আগের ন্যায় তের বেরিয়ে বলল, কে আবার আপনি? একটু একটু না ভীষণ, অথচ সবসময় এমন ভাবভঙ্গিমা থাকেন যেন দুনিয়ায় সব থেকে শুদ্ধ পুরুষ মানুষ হচ্ছেন আপনি। তো অশুদ্ধ হলাম কবে? এরপর মেহেরিসের দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আমাকে ব্লেম দেওয়ার আগে আমার পিঠের ওপর একবার নিজের চোখ দিয়ে পরখ করে দেখে নাও ম্যাডাম, কি হালটাই না করেছেন আপনি। কাল সকালে যেন আপনার হাতের নখগুলো আর না দেখি। পূর্ব মুখে এমন সোজাসাপটা কথা শুনে নুয়ে গেল মেহেরিস। পুনরায় মস্তিষ্ক হানা দিল কিছু অপ্রীতিকর দৃশ্য। লজ্জায় গুটিয়ে গেল মেয়েটা তৎক্ষণাৎ। এমন সময় আচানক হাতে হ্যাঁচকা টানে বুকের ওপর ফালালো পূর্ব মেহেরিসকে নিজের সাথে ভালো করে জড়িয়ে নিয়ে শান্তশিষ্ট কণ্ঠে শুধালো, আর একটা কথা নয়, ঘুমাবো, ঘুমাতে দাও বলে মেহেরিসকে কোল বালিশের মতো জড়িয়ে নিল পূর্ব। এদিকে পূর্ব মেহেরিসের ঘাড়ের কাছে মুখ নিয়ে নিঃশ্বাস নেওয়ার দরুন বারবার কেঁপে উঠছে মেয়েটা। এভাবে কি আদৌ ঘুমানো সম্ভব? এভাবে পার হলো আরও বেশ কিছুটা সময়। পূর্ব হয়তো ঘুমিয়ে পড়েছে। পূর্ব
তালে তালে নিঃশ্বাসের গতি আরও ভারী এবং ঘন হচ্ছে পূর্বর। সেই সাথে শরীরে কাঁপুনি বাড়ছে মেহেরিসের। নিজেকে ছোটানোর অনেক চেষ্টা করেও ছাড়া পায়নি পূর্ব থেকে। পূর্ব সে একইভাবে জড়িয়ে চেপে ধরে আছে তাকে, কোল বালিশের মতো পেঁচিয়ে। পূর্ব এক হাতে মেহেরিসের পেটের উপরে, মেহেরিস পূর্বের হাতে ওপর নিজের হাত দিয়ে শক্ত করে চিমটি কাটল সে হাতখানি সরানোর জন্য। এভাবে আর সে থাকতে পারবে না। পূর্বর গরম নিঃশ্বাস মেহেরিসের ঘাড়ের উপর উষ্টে পড়া দরুন, তার মাঝে আজে বাজে চিন্তারা ছড়াছড়ি করছে। সেই সাথে এভাবে একভাবে থাকা ফলে হাড্ডিগুলো বোধহয় ব্যথা হয়ে আছে, যে কোনো সময় মচকে যাবে। এরই মাঝে পূর্ব পুনরায় মেহেরিসকে আরও জড়িয়ে নিয়ে পেঁচিয়ে ধরল তাকে। মুখটা মেহেরিসের গলার কাছে আর একটু ঘেঁষে নিয়ে দেখল এতক্ষণ বেচারি অনেক কষ্ট নিজেকে শান্ত রাখতে পারল, এবার পুরোপুরি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সে। অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে মেহেরিস এক সময় পূর্বকে উদ্দেশ্য করে ডেকে বলল, শুনেছেন, ছাড়ুন আমাকে, এভাবে থাকলে তো আমার ঘুম আসবে না। তবে পূর্ব আচরণে কোনো নড়চড় হলো না। এতে সে যেন আরও কাছে জড়িয়ে নিল মেহেরিসকে। মেহেরিসের কাছে মনে হচ্ছে এতক্ষণ যাবৎ এইসব পূর্ব ইচ্ছে করে করেছে তাকে জ্বালানোর জন্য। রাগ উঠল মেহেরিসের। তাকে এভাবে জ্বালিয়ে নিজে কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। হঠাৎ মেহেরিসের মাথায় একটা শয়তানি বুদ্ধি হানা দিল, তাকে এভাবে জ্বালিয়ে নিজে আরামে ঘুমাবে। উফ, মেহেরিস সেটা কখন হতে দিবে না। মেহেরিস এবার করলো আরেক কাজ। তার পেটের ওপর রাখা পূর্বে সে হাতটি নিজের দু হাত দিয়ে টেনে এনে একটু ঝুঁকে টুল করে নিজের ছোট ছোট ইঁদুরের মতো দাঁত বসিয়ে দিল এক কামড়। কামড়টা সে আস্তে দিয়েছিল, জোরে দিলে হয়তো বেশি ব্যথা পাবে বলে এভাবে আস্তে দেওয়া তার। তবে মেহেরিসকে পুরোপুরি অবাক করে দিল পূর্ব কোনো রিয়াকশন না দেখে। পূর্ব আগের মতোই ঘুমছে নীলিপথে, যা দেখে এবার বেশ রাগ হলো মেহেরিসের। এইবার একটু জোরেই কামড় বসালো সেখানে। তবে এতেও পূর্বের কোনো পরিবর্তন চোখে পড়ল না তার। এবার বেশ জোরে সোরে একই স্থানে কামড়ে ধরে রাখলো মেহেরিস। ব্যথায় আর্তনাতে উফ শব্দ করে উঠল পূর্ব। মেহেরিসের দিকে ঘুম ঘুম চোখে চেয়ে নির্লিপ্ত শুধালো, কি হচ্ছে মেহের? আদর লাগলে সোজাসুজি বলতে পারো, এইভাবে কামড়াচ্ছ কেন? বলে ডিরেক্ট মেহেরিসকে নিয়ে ঘুরে শুয়ে পড়ল পূর্ব। এবার মেহেরিসের ওপর পূর্ব উঠে মেহেরিসের নিকট আরেকটু ঝুঁকে এসে হাসকি স্বরে বলো, বউ আমার দেখি আমার মতোই পাইছি, একটু একটু আদরে পোষায় না। তবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল আমার বউটার। প্রথমবার মানবতার খাতিরে জেন্টাল থাকলো, দ্বিতীয়বার কিন্তু জেন্টাল থাকার চান্স নেই আর। বলে ঘাড়ে মুখ ডুবালো পূর্ব মেহেরিসের। মেহেরিস পূর্বের গতিমতি বুঝতে পেরে এবং কথাগুলো বোধগম্য হতেই তৎক্ষণাৎ সেখান থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তবে পূর্বের কাছ থেকে তার পারমিশন ছাড়া পাওয়া কি এতই সহজ? এক হাত দিয়ে মেহেরিসের দুহাত চেপে ধরে নিজের কাজে মত্ত থাকলো পূর্ব। ডুবে গেল সম্পূর্ণরূপে আবারও মেহেরিসে। ভালোবাসার চাদর মুড়িয়ে নিল আরেকবার তার ছোট্ট মেহেরকে। ঘড়ির কাঁটায় সকাল 10টা বেজে 23 মিনিট। মেহেরিসের চোখে ঘুম ঘুম ভাবটা একটু হালকা হয়ে আসতে চোখ বুলালো পাশে। তবে কোথাও পূর্বকে দেখতে না পেয়ে কিঞ্চিত চিন্তিত হলো মেহেরিস। এই লোক আবার সকাল হতেই তাকে রেখে চলে গেল না তো? বিশ্বাস নেই এই লোকের। আড়মোড়া ভেঙে উঠে বসলো সেখান থেকে। শরীরটা বড্ড বেশি খারাপ লাগছে তার। পুরো শরীর ব্যথা উপক্রম। ফ্রেশ হওয়ার জন্য পুনরায় লাকেজ থেকে এক সেট ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার নিচ্ছে আর পূর্বকে বকে শেষ করে ফেলছে মেহেরিস। এই লোক সবসময় তাকে কষ্ট দিবে তো দিবেই। শাওয়ার নিয়ে বের হয়ে আসলো মেহেরিস। তৎক্ষণাৎ চোখ পড়ল ট্রাউজার আর সাদা টি শার্ট পরিহিত পূর্বকে। দেখে বোঝা যাচ্ছে এইমাত্র হয়তো বাইরে থেকে এসেছে লোকটি। হাতে একটা কাগজের প্যাকেট। মেহেরিস তাওয়ালা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে এসে দাঁড়ালো পূর্বর নিকট। এতবার রিনরিনে স্বরে বলল, কোথায় গিয়েছিলেন এত সকালে? বলে যাননি কেন? পূর্ব এবার মেহেরিসের দিকে তাকালো। এতবার ছোট্ট একটি টেবিলের ওপর খাবারের প্লেট দেখে প্লেটটা নিয়ে বেডের এক কোণায় গিয়ে বসলো পূর্ব। মেহেরিসকে
ইশারা কাছে ডেকে এনে তার কোলের ওপর বসালো সে। মেহেরিশ ও লক্ষ্মী বাচ্চার মতো পূর্বের কোলের ওপর আরাম করে গিয়ে বসল। এরপর মেহেরিশের হাত থেকে তাওয়ালাটা নিয়ে ভালো করে চুলগুলো মুছে নিল পূর্ব। এরপর মেহেরিশের কপালে একটা চুমো দিয়ে টুকটাক খাবার খাইয়ে দিল পূর্ব মেহেরিশকে। এতপর একটু আগেই আনা সেই কাগজের প্যাকেটটা ভিতর থেকে দুটি মেডিসিন বের করে এনে মেহেরিশকে বলল, হা করো। এগুলো কি? মেডিসিন, খেলে ভালো লাগবে। এখন হা করো। কিসের মেডিসিন? ব্যথার। দুটো ব্যথার। কিঞ্চিত ভাবুক হলো পূর্ব। কিছু একটা ভেবে পরক্ষণে ঠোঁট কামড়ে উত্তরে বলল, ধরে নাও সেটাই। তবে এখন থেকে অভ্যাস করে নিলে আপনার জন্য বেটার। রোজ রোজ তো আর ওষুধ খাওয়ানো যাবে না। বলি বাঁকা হাসলো পূর্ব। পূর্বর কথার মানে বুঝে লজ্জা পেল মেহেরিশ। নিজেকে আড়াল করতে মুখ লুকালো পূর্বর প্রশস্ত বুকে। দু হাতে গেঞ্জিটা টেনে নিয়ে আমতা আমতা করে বলল, ছি, আপনি সত্যি একটা নির্লজ্জ। বইয়ের কাছে নির্লজ্জ হতে হয় ম্যাডাম? দুনিয়ার সমস্ত পুরুষ মানুষ দিন শেষে তার বইয়ের কাজে নির্লজ্জ উপাধি পায়, আর আপনি তো আমার অনেক শখের একজন। কত কষ্ট করে এতদিন নিজেকে কন্ট্রোলে রেখেছি সেটা মাত্রই এই আমি জানি। মাথা তুলে চাইল মেহেরিশ পূর্বের দিকে। চোখে চোখ রেখে নিচু স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কবে থেকে আমাকে ভালোবাসতেন? ভালোবাসতাম কবে সেটা জানি না, তবে তুমি সেই প্রথম মেয়ে যাকে দেখে বারবার এলোমেলো হয়েছি আমি। বারবার হারিয়ে ফেলতাম নিজের অস্তিত্ব। নিজেকে অনেক কষ্টে দমিয়ে রাখতাম ম্যাডাম। বারবার আপনার এলোমেলো চালচলন আমাকে বেসামাল করে তুলত। মেহেরিশ অবাকের ন্যায় তাকিয়ে রইল পূর্বের দিকে। ভাবুক দৃষ্টিতে পূর্বকে পুনরায় প্রশ্ন ছুড়ে বলল, সত্যি? তাহলে এতদিন কিছু বলেননি কেন? আর কোন দিন আপনি সর্বপ্রথম আমার ওপর ফিদা হয়েছিলেন বলুন না? আমার বড্ড জানতে ইচ্ছে করছে আজ। সেটা আপনাকে বলা যাবে না। সেটা কেন? আর কিছু বলা যাবে না এখন আপনাকে। পরে দেখা যাবে মাথায় উঠে নাচতে শুরু করেছেন। এমনিতে দেখি আজকাল আপনি ভয়টা আমাকে একটু কমই পান। সকাল পেরিয়ে মধ্যাহ্নের সময় এরিনা আর সাব্বির মেহেরিশের সাথে আছে। ইরা আর আমান সকালে একবার বাইরে থেকে ঘুরে এসেছিল। এখন সবাই একসাথে দুপুরের খাবার খাবে। আজ রাতটা এখানে থেকে কাল সকালে আবার রওনা দিবে নিজ গন্তব্যে। পূর্ব সকাল থেকে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করছে ভিডিও কনফারেন্সে। মেহেরিশ এর অনেক রাগ উঠে মাঝে মাঝে পূর্বের উপর। এত দায়িত্ব নিতে কে বলেছে তাকে? যে বউকে সময় দেওয়ার সময় পায় না, সেই নিয়ে মুখ ফুলিয়ে আছে মেহেরিশ। লং টপস পরে গলায় ভালো করে স্কার্ফ পেঁচিয়ে এরিনা আর ইরার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিল সে। একটু আগে সাব্বির এসে ডেকে গেছে তাদের। মেহেরিশ আর পূর্ব জন্য এতক্ষণ অপেক্ষা করছিল তারা। তবে পূর্বগত 2 ঘন্টা যাবৎ একেধারে ল্যাপটপ নিয়ে বসে থাকায় দরুন একসময় রেগে মেহেরিশে নিজে চলে যায় সেখান থেকে। মেহেরিশ আপাতত বসে আছে সবার সাথে। বাইরে খোলা ছাদে এর একটি বড় বারান্দা আছে। সেখানে চেয়ারে গোল হয়ে বসে আছে সবাই। তীব্র বাতাস বইছে। বাতাসটা যেন সরাসরি এসে তাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছে। এমন সময় অসাবধানতাবশত মেহেরিশের গলার এক পাশ থেকে স্কার্ফটা কিঞ্চিৎ সরে যেতে ইরার দৃষ্টি পড়ে সেখানে। সাথে সাথে খিক করে হেসে ওঠে ইরা। এরিনাকে চোখের ইশারায় কিছু দেখাতে চাইল। এরিনা ইরার দৃষ্টি লক্ষ্য করে যে সেও একইভাবে মুচকি হেসে উঠল। আচানক তাদের দুজনকে এভাবে মিকি মিকি হাসতে দেখে ইতিহাস্ত হলো মেহেরিশ। এরই মাঝে শুনতে পেল ইরা হাসতে হাসতে বলা কণ্ঠস্বর, উফ, পূর্ব ভাই আসলে বাইরে থেকে যেমন রাগী নিরামিষ দেখায়, ভিতরে কিন্তু ঠিক উল্টোটা মনে হচ্ছে। এরিনা মেহেরিশ ইরার কথা আগামাতা কিছুই বুঝল না। তখনই এসে হাজির হলো পূর্বকে সেখানে দেখা মাত্র হাসি থেমে গেল দুজনে। তবে এতক্ষণ সবটাই সাব্বির আর আমান বুঝেছে। পূর্বকে দেখা মাত্রই সাব্বির একটু এগিয়ে গিয়ে পূর্বর দিকে ঘুরে অস্ফুট স্বরে বলল, ভাই ভাবি কিন্তু এখনও অনেক ছোট, মাঝে মাঝে একটু রহম করিস বেচারির উপরে। পালিয়ে যাচ্ছে না তো তোকে রেখে, এখানে আছে সারা জীবন রয়ে শয়ে। বাকি কথাটুকু শেষ করতে পারল না পূর্বের আগুনে ভস্ম লাল চোখ দেখে। তৎক্ষণাৎ সেখান থেকে কেটে পড়ার ন্যায় চলে গেল সাব্বির।
রাত প্রায় 11টা ছুঁইছি, সবাই মিলে একত্রে বসে আছে। এতক্ষণ ঝলমল করতে থাকা আকাশে মুহূর্তে মেঘে ছেয়ে গেছে। মেহেরিসে একটা সাদা জিন্স পরেছে, মিষ্টি কালার একটা টপস, এর সাথে জর্জেট টপস, উপরে আবার সাদা রঙের কোটি, তার উপরে আবার স্কার্ফ দিয়ে সমস্ত শরীর ঢেকে রেখেছে সে। আস্তে আস্তে বাইরে বাতাসের তীব্রতা বাড়ছে। সবাই এতক্ষণ একসাথে গোল হয়ে বেতের সোফায় বসে থাকলো। বৃষ্টি বাড়ার সাথে সাথে সবাই তৎক্ষণাৎ সেই জায়গা হতে উঠে আপাতত এরিনাদের রুমে গিয়ে আড্ডা আসর বসালো। তবে সবাই এখন এরিনার রুমে উপস্থিত থাকলেও পূর্ব তখন বারান্দা থেকে সোজা তাদের রুমে চলে গিয়েছিল। শুধু মেহেরিস একা এরিনার সাথে তাদের রুমে এসেছে। 5 জন মিলে সেই কখন থেকে পায়তারা করছে কি করা যায় ভেবে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল লুডো খেলবে, কিন্তু সমস্যা বাঁধল মানুষ নিয়ে। তারা তো 5 জন, 4 জন হলে সুন্দর হতো, তাই আপাতত সেটা বাদ রেখে গানের গলি খেলতে ব্যস্ত সবাই। এতক্ষণে তাদের আড্ডাটা আরও গভীর আড্ডায় মগ্ন হয়ে গেছে। 11টা পেরিয়ে যখন যে রাত 1টা নেমে এসেছে, কারো খবর নেই সেদিকে। তবে একটা মানুষের ঠিক খবর হয়ে যাচ্ছে, একা থাকতে থাকতে প্রচণ্ড রাগ উঠছে মেহেরিসের ওপর। এত সময় জামাই রেখে কোনো মেয়ে এভাবে আউট মানুষের সাথে আড্ডা দেয়? এটা শুধু এই বেয়াদব মেয়ের দ্বারাই সম্ভব। অবশেষে নিজের ধৈর্যের সীমা পেরিয়ে নিচে নেমে এলো পূর্ব। মেহেরিস আর বাকি সবাই আড্ডাতে এত মশগুল ছিল যে সে কখন থেকে পূর্ব এসে তাদের পিছনে দাঁড়িয়ে আছে চোখে পড়ল না কারোই। রাত কয়টা বাজে খবর আছে কারো? কাল ভোরে সকালে রওনা দিতে হবে, তখন তো এক একটা পরে পরে ঘুমাবি। রাগে দাঁত চিবিয়ে সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলল পূর্ব। তার কথার শব্দ পিছনে ঘুরে তাকিয়ে দেখলো দরজার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে পূর্ব, চোখে মুখে রাগের আবির্ভাব। সাব্বির পূর্বর দিকে রহস্যময় হাসি হেসে সোজাসাপটা কণ্ঠে বলল, ভাই তোর ঘুমানোর এত তাড়া থাকলে তুই গিয়ে ঘুমা, তোকে ধরে রাখছে কে? দাঁত কিরমিরে দৃষ্টি নিক্ষেপ করলে পূর্ব সাব্বিরের ওপর। এই মুহূর্তে সাব্বিরের এমন কথা বেশ বিরক্ত হলো সে, যেটা তার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। বেশি বকবক শিখে গিয়েছিস মেয়েদের মতো, দিনরাত 24 ঘন্টা মেয়েদের সাথে থাকলে তো ফলাফল এমনই হবে ইডিয়েট। ভাই মেয়েটা যদি আমার বউ হয় তাহলে 24 ঘন্টা কেন, সারা জীবন ও এভাবে লেপ্টে থাকতে পারবো আমি। ভাই এমন করছো কেন? বেশ মজা হচ্ছে, তুমিও ও আছো, জয়েন্ট হও এখানে। আমানের বলা কথা আরও তেতে গেল পূর্ব। সে কি এখানে তাদের সাথে আড্ডা দিতে এসেছে? মনে মনে চুপচাপ বসে থাকা মেহেরিসের ভীষণ রাগ হলো পূর্বের। মেহেরিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে পুনরায় দাঁত কিরমির করে বলল, এখনও উঠছ না কেন? আহা ভাই এভাবে ধমকাচ্ছিস কেন? ও এনজয় করছে সেটা সহ্য হচ্ছে না তোর? মেয়েদের মতো এত হিংসা কেন তোর পেটে বলতো? পূর্ব পুনরায় রাগী এক্সপ্রেশন দিল সাব্বিরের ওপর। চুপ সে গেল সাব্বির পুরোদমে। ঘটাঘট পা ফেলে সে স্থান ত্যাগ করল পূর্ব। যেতে যেতে আপনা আপনি বিড় করে বলল, একবার আসো শুধু রুমে, আড্ডা দেওয়া ছুটাচ্ছি তোমায়।